নমস্কার, স্বাগত। আজ আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা রবিন শর্মার লেখা একটা বইয়ের সারাংশ। বইটার নাম মেগা লিভিং 30 ডেজ টু আ পারফেক্ট লাইফ। শিরোনামটাই কিন্তু বেশ বড় একটা দাবি করছে, তাই না? মাত্র ৩০ দিনে একটা নিখুঁত জীবন। তো আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হলো এই দাবির গভীরে যাওয়া। মানে এই আইডিয়াটা আসলে কতটা বাস্তবসম্মত আর এর পেছনের দর্শনটা ঠিক কী সেটাই বোঝার চেষ্টা করব। ঠিক তাই। আর শুরুতেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া ভালো, এই পারফেক্ট লাইফ বা নিখুঁত জীবন মানে কিন্তু কোনো ম্যাজিকের মতো পরিবর্তন নয়। বইটার মূল ধারণাটা হলো জীবনটা নিখুঁত হয় ছোট ছোট সঠিক অভ্যাস আর মানসিকতার একটা মেলবন্ধনে। রবিন শর্মা এখানে কোনো জাদুর কাঠি দিচ্ছেন না, দিচ্ছেন একটা ৩০ দিনের সুগঠিত ফ্রেমওয়ার্ক, যার ভিত্তি হলো ৩টে জিনিস: আমাদের মন, আমাদের শরীর আর আমাদের চরিত্র। এই ৩টে স্তম্ভের ওপর কাজ করার কথাই বলা হয়েছে। আচ্ছা, তাহলে চলুন বিষয়টার গভীরে যাওয়া যাক। বইয়ের প্রথম ভাগ মানে এর দর্শন বা ফিলোসফি, ওটা দিয়ে শুরু করি। সারাংশগুলো পড়ে আমার যা মনে হলো, এর মূল ভিত্তি তো সেই পুরনো কথাটা, আমাদের চিন্তাই আমাদের বাস্তবতাকে তৈরি করে। তো এখানে নতুন কি আছে? আপনি একদম ঠিক জায়গায় ধরেছেন। দেখুন, ধারণাটা নতুন নয়। এর শিকড় তো প্রাচীন দর্শন, ধরুন স্টোইসিজমের মধ্যেও পাওয়া যায়। কিন্তু রবিন শর্মার কৃতিত্বতা হল তিনি এই শাশ্বত ধারণাগুলোকে একবিংশ শতাব্দীর কর্মব্যস্ত মানুষের জন্য একটা সহজ অ্যাকশন ভিত্তিক প্যাকেজে এনেছেন। মানে তিনি শুধু বলেননি যে ভালো চিন্তা করুন, বরং দেখিয়েছেন কিভাবে সেই চিন্তাকে অভ্যাসে পরিণত করতে হবে। এখানেই জাপানি ধারণা কাইজেন বা নিরন্তর উন্নতির প্রসঙ্গটা আসে। বাহ! এই কাইজেন ধারণাটা দারুণ। তার মানে এটা কোনো স্প্রিন্ট নয়, একটা ম্যারাথন। কিন্তু আমাদের তো মানে সবকিছুতে খুব দ্রুত ফল পাওয়ার একটা প্রবণতা থাকে, তাই না? হুম, শর্মা এই অধৈর্যটাকে কিভাবে সামলানোর কথা বলেছেন? চমৎকার প্রশ্ন। আর এখানে বইটার দ্বিতীয় মূল ভিত্তিটা আসে, সেটা হলো আত্মশৃঙ্খলা বা সেলফ ডিসিপ্লিন। শর্মার মতে অনুপ্রেরণা বা মোটিভেশন হলো একটা অনুভূতির মতো, যা আজ আছে কাল হয়তো নেই। হুম। কিন্তু ডিসিপ্লিন বা শৃঙ্খলা হলো একটা সিস্টেম। ধরুন, আপনার লক্ষ্য সকালে দৌড়ানো। আপনার চিন্তা যদি বলে আজ খুব ঠান্ডা, থাক, তাহলে তো আপনি যাবেন না। কিন্তু আত্মশৃঙ্খলা হলো সেই সিস্টেম যা আপনার অনুভূতির ঊর্ধ্বে গিয়ে কাজ করে। আপনি জুতোগুলো পরে বেরিয়ে পড়বেন, কারণ এটাই আপনার পরিকল্পনা। চিন্তার উপর সিস্টেমকে জয়ী করানো, এটাই হলো মেগালিভিংয়ের মূল ভিত্তি। তার মানে অনুভূতি দিয়ে নয়, সিস্টেম দিয়ে জীবন চালাও। বেশ শক্তিশালী ধারণা। এই মানসিক প্রস্তুতির কথা তো বোঝা গেল, এটা তো ভিত তৈরির মতো। কিন্তু শুধু ভিত তৈরি করলেই তো হবে না, তার ওপর ইমানও তো গড়তে হবে। সেই কাজটা করার জন্য বইটিতে কি কোনো সরঞ্জাম বা টুলসের কথা বলা হয়েছে? আমি শুনেছি প্রায় ২০০টি কৌশলের কথা আছে। সংখ্যাটা শুনলেই তো কেমন একটা ভয় লাগে। হ্যাঁ, ২০০ সংখ্যাটা শুনলে একটু বোধাম লাগতেই পারে, কিন্তু এটাকে একটা টুল বক্স বা ধরুন একটা বুফের মতো ভাবা যেতে পারে। বুফে? কিভাবে? আপনি তো বুফেতে গিয়ে সব খাবার খান না, তাই না? নিজের পছন্দ আর প্রয়োজন অনুযায়ী বেছে নেন। এই ২০০টি মাস্টার সিক্রেটও ঠিক সেরকম। এর উদ্দেশ্য হলো পাঠকদের অনেকগুলো বিকল্প দেওয়া, যাতে তারা নিজেদের জীবনযাত্রার সাথে মানানসই কিছু কৌশল বেছে নিতে পারেন। কোনো নির্দিষ্ট উদাহরণ দেয়া যায় যা বেশ আকর্ষণীয়? ওই সাধারণ মেডিটেশন বা জার্নালিংয়ের বাইরে কিছু? অবশ্যই, ২০০টি কৌশলের মধ্যে একটা বেশ মজার জিনিস হলো হার্ট অফ দ্য রোজ কৌশল, সেটা কি রকম? যেখানে বলা হয়েছে প্রতিদিন কয়েক মিনিটের জন্য একটা গোলাপের দিকে তাকিয়ে তার গঠন, রং, গন্ধ এগুলো মনোযোগ দিয়ে অনুভব করতে। আপাত দৃষ্টিতে এটা খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এর মাধ্যমে আসলে মনোসংযোগ আর বর্তমান মুহূর্তে থাকার অভ্যাস তৈরি হয়। যেটা আমাদের এই ডিজিটাল যুগে প্রায় হারিয়েই গেছে। একদম। আরেকটা দারুণ কৌশল হল 10 স্টেপস টু ভিক্টরি। প্রতিদিন সকালে বিছানা ছাড়ার আগে নিজের 10টা ব্যক্তিগত জয়ের কথা ভাবা। এটা হতে পারে খুব ছোট কোনো সাফল্য, যেমন গতকাল কোনো একটা কঠিন কাজ শেষ করা। এই অভ্যাসটা দিনের শুরুতেই আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। এই কৌশলগুলো কোনো বিশাল পরিবর্তন নয়, কিন্তু এগুলো স্নোবলের মতো কাজ করে। দারুণ! এই ছোট ছোট কৌশলগুলোই হয়তো দিনের শেষে বড় পার্থক্য গড়ে দেয়। আচ্ছা, তাহলে আমাদের কাছে এখন দর্শনও আছে, টুলসও আছে। এবার আসা যাক বইটির সেই অংশে যেটাকে হৃৎপিণ্ড বলা হয়, সেই ৩০ দিনের কর্মসূচি। কিন্তু আমার একটা প্রশ্ন আছে।
এই ৩০ দিনের চ্যালেঞ্জ মডেলের একটা সমালোচনাও কিন্তু আছে। অনেকেই চ্যালেঞ্জ শেষে পুরনো অভ্যাসে ফিরে যান। মেগা লিভিং এই সমস্যাটা সমাধানের জন্য কি বলে? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ উদ্বেগ, আর বইটিতে এর সমাধান দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই ৩০ দিনের কর্মসূচিটা কোনো বিচ্ছিন্ন চ্যালেঞ্জ নয়, বরং এটি একটি অভ্যাস তৈরির লঞ্চপ্যাড। এর গঠনটা যদি আমরা দেখি তাহলেই বুঝব। পুরো কর্মসূচিকে ৪টে সপ্তাহে ভাগ করা হয়েছে, আর প্রত্যেক সপ্তাহের একটা নির্দিষ্ট থিম আছে। সেই সপ্তাহগুলোর থিমগুলো কি রকম? প্রথম সপ্তাহ, অর্থাৎ দিন ১ থেকে ৭, হল আত্মবীক্ষণ বা সেলফ রিফ্লেকশনের জন্য। এখানে নিজের শক্তি, দুর্বলতা আর জীবনের আসল উদ্দেশ্য খুঁজে বের করার কথা বলা হয়। দাঁড়ান, এখানেই তো একটা সমস্যা হতে পারে। প্রথম সপ্তাহ যখন আত্মবীক্ষণের কথা বলা হচ্ছে, তখন অনেকেই তো নিজের ভুল বা দুর্বলতা খুঁজে পেয়ে হতাশ হতে পারেন। সেই মানসিক ধাক্কা সামলানোর জন্য কোনো পরামর্শ আছে? একদম ঠিক পয়েন্ট। আর এখানেই বইয়ের প্রথম অংশের দর্শনটা কাজে লাগে। যেহেতু কর্মসূচি শুরু করার আগেই ইতিবাচক মানসিকতা আর আত্মশৃঙ্খলার ভিত্তি তৈরি করা হয়েছে, তাই আত্মবীক্ষণের সময় দুর্বলতাগুলোকে হতাশার কারণ হিসেবে না দেখে উন্নতির সুযোগ হিসেবে দেখার মানসিকতা তৈরি হয়। বইটা এটাই শেখায়। আচ্ছা, বুঝলাম। তারপর? এরপর দ্বিতীয় সপ্তাহে আসে শারীরিক স্বাস্থ্যের উন্নতি, ব্যায়াম এবং সঠিক পুষ্টি। কারণ মন যখন প্রস্তুত, তখন শরীরকে শক্তিশালী করাটা সহজ হয়ে যায়। তার মানে মানসিক শক্তি দিয়ে শারীরিক শক্তিকে চালিত করা বেশ যৌক্তিক। আর পরের সপ্তাহগুলো? তৃতীয় সপ্তাহটা হল মানসিক ক্ষিপ্রতা বা মেন্টাল শার্পনেস বাড়ানোর জন্য। এখানে নতুন কিছু শেখা, মননশীলতা আর ফোকাস বাড়ানোর মতো অভ্যাসগুলোর ওপর জোর দেওয়া হয়। আর সবশেষে চতুর্থ সপ্তাহটা হল মানসিক এবং আধ্যাত্মিক সুস্থতার জন্য। এই সপ্তাহে কৃতজ্ঞতাবোধ, সম্পর্কগুলোকে উন্নত করা এবং জীবনের একটা বৃহত্তর উদ্দেশ্যের সাথে নিজেকে যুক্ত করার কথা বলা হয়। যদি আমরা পুরো কাঠামোটা দেখি, তাহলে বোঝা যাচ্ছে এটি কতটা সুচিন্তিত। প্রথমে ভিতরের কাজ মানে মন, তারপর বাইরের কাজ মানে শরীর, এবং তারপর আবার গভীরে গিয়ে মানসিক ক্ষমতা এবং শান্তি। ঠিক, একটির ওপর আরেকটি স্তর তৈরি করা হয়েছে। এটা স্নোবলের মতো কাজ করে, যেখানে প্রতিটি সপ্তাহের সাফল্য পরের সপ্তাহের জন্য অনুপ্রেরণা যোগায়। তাহলে ৩০ দিন কি একটা অভ্যাসকে জীবনব্যাপী করার জন্য যথেষ্ট? দেখুন, ৩০ দিন হয়তো কোনো অভ্যাসকে আজীবনের জন্য গেঁথে ফেলার জন্য যথেষ্ট নয়, কিন্তু এটা একটা শক্তিশালী গতি বা মোমেন্টাম তৈরি করার জন্য যথেষ্ট। এই ৩০ দিন শেষে একজন ব্যক্তি শুধু কিছু নতুন অভ্যাসই পায় না, সে একটা আত্মবিশ্বাসও পায় যে আমি পরিবর্তন করতে সক্ষম। এই বিশ্বাসটাই তাকে আগেও চালিয়ে নিয়ে যায়। তাহলে এই পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়ালো? যদি আমরা বইটির মূল শিক্ষাগুলোকে সংক্ষেপে তুলে ধরতে চাই, তাহলে কোন বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ? আমার কাছে প্রথম যে বিষয়টা সবচেয়ে শক্তিশালী মনে হয়েছে, তা হল অনুপ্রেরণার ওপর ভরসা না করে শৃঙ্খলার একটি সিস্টেম তৈরি করা। একদম। অনুপ্রেরণা একটা আনপ্রেডিক্টেবল গেস্টের মতো, কিন্তু শৃঙ্খলা হল পরিবারের সদস্য যে সবসময় পাশে থাকে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ শিক্ষা হল সাফল্যের ধারণাটা এখানে অনেক ব্যাপক। এটা শুধু টাকা বা খ্যাতির মধ্যে সীমাবদ্ধ নয়। শর্মার মতে সাফল্য মানে হল মানসিক শান্তি, সুস্বাস্থ্য, ভালো সম্পর্ক, জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া। এই সব কিছুর একটি ভারসাম্য। অনেক সেলফ হেল্প বই শুধু উৎপাদনশীলতার কথা বলে, কিন্তু এই বইটি জীবনের একটা সামগ্রিক চিত্র তুলে ধরে। আর অবশ্যই শাস্ত্রই যে সাফল্যের জ্বালানি, এই ব্যাপারটা তো আছেই। শরীর আর মন যে একে অপরের সাথে কতটা গভীরভাবে যুক্ত, তাই বই বারবার মনে করিয়ে দেয়। এবং সবশেষে সেই মূল বার্তাটা, প্রতিদিন ১% উন্নতি। বড় পরিবর্তনের জন্য বড় লাভ দেওয়ার দরকার নেই। দৈনিক ছোট ছোট আপাতদৃষ্টিতে গুরুত্বহীন কাজগুলোই সময়ের সাথে সাথে চক্রবৃদ্ধি হারে বেড়ে ওঠে এবং জীবনে বিশাল পরিবর্তন নিয়ে আসে। কাইজেন দর্শনটা এখানেই পূর্ণতা পায়। তাহলে আমরা বলতে পারি যে মেগা লিভিং বইটি আসলে একটি জীবনব্যাপী যাত্রার জন্য ৩০ দিনের একটি প্রশিক্ষণ শিবির। এটি কোনো অলৌকিক সমাধান নয়, বরং একটি সুগঠিত পরিকল্পনা যা শৃঙ্খলার ওপর ভিত্তি করে তৈরি। একদম। আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটি চিন্তামূলক প্রশ্ন রেখে যেতে চাই। এই বইটিতে ৩০ দিনের একটি স্পষ্ট পথ নির্দেশ এবং ২০০টি কৌশল দেওয়া হয়েছে। অর্থাৎ কি করতে হবে এবং কিভাবে করতে হবে তার একটি পরিষ্কার ধারণা রয়েছে।
কিন্তু শেষে একটা প্রশ্ন ভাবার জন্য রইল। এত সরঞ্জাম আর একটা পরিষ্কার পরিকল্পনা থাকা সত্ত্বেও কোন সেই অভ্যন্তরীণ বাধা যা একজন ব্যক্তিকে প্রথম দিন শুরু করতে বাধা দিতে পারে? এবং সেই প্রাথমিক দ্বিধা কাটাতে বইটির মানসিকতা সম্পর্কিত দর্শন কিভাবে সাহায্য করতে পারে?